যে হোল্ডিং স্ট্রাকচার তৈরি করে কি আমি কর কমাতে পারি বা সম্পদ সুরক্ষা করতে পারি? ধন্যবাদ ফারহানা এবং সেই সাথে উদ্যোক্তা ভাই যিনি প্রশ্ন করেছেন। হোল্ডিং স্ট্রাকচার তৈরি করে আমি কি কর কমাতে পারি বা আহ, বা সম্পদের সুরক্ষা করতে পারি, অর্থাৎ আমার কোম্পানির মূল বিষয়টা হলো করের বিষয়টা। বা এখানে হোল্ডিং স্ট্রাকচার আমরা যারা নর্মালি জানি না তাদের জন্য হোল্ডিং কোম্পানি যেটা হচ্ছে যে, আমরা যদি খুব সহজভাবে বলতে চাই যে একজন ন্যাচারাল পার্সন ইনভেস্ট করে করে কোম্পানিতে শেয়ার পার্সেন্ট আমরা পারচেস করি, তাই না? তাহলে কি হয়, এটা ন্যাচারাল পার্সন ইনভেস্ট করে হচ্ছে একটা এন্টিটি, লিগ্যাল এন্টিটি দাঁড় করানোর জন্য। সেরকমভাবে যদি কোনো লিগ্যাল এন্টিটি, অর্থাৎ আপনার লিগ্যাল পার্সন কি, সেটা রক্ত মাংসের মানুষ না, যেটাকে লিগালি একটা এন্টিটি হিসেবে দাঁড় করানো হয়, একটা আইনের মাধ্যমে সত্তা হিসেবে দাঁড়ায়, যেমন এলএলসি কোম্পানি বা আপনার পার্টনারশিপ কোম্পানি, এগুলো কি একটা লিগ্যাল এন্টিটি হিসেবে কাজ করে। মানুষের যেমন একটা এন্টিটি থাকে, তাদেরও একটা এন্টিটি দাঁড় করায়, এটা আইনের মাধ্যমে গঠিত হয়। তো সেই কোম্পানি, একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানির শেয়ার হোল্ড করে, আরেকটা কোম্পানির সম্পদ হোল্ড করে, তো তখন এটাকে হোল্ডিং স্ট্রাকচারের মধ্যে যায়। আমরা সাবসিডারিজ এবং হোল্ডিং কোম্পানি, যেটা দুইটা বিষয়গুলো খুব প্রচলিত হয় আমাদের মাঝখানে, যে শেয়ার হোল্ড করে আর যাকে হোল্ড করে সাবসিডারিজ কোম্পানি। তো এখন প্রশ্নটা হয়েছে, স্ট্রাকচারটা আমরা বুঝলাম, এই স্ট্রাকচারটা বুঝলে তাহলে কি আমরা কর কমাতে পারি বা অপটিমাইজ করতে পারি, বা এই ক্ষেত্রে আমাদের কোনো সুবিধাজনক অবস্থানে থাকতে পারি কি আমরা, এই প্রশ্নটা এসেছে। বা ট্যাক্স ইফিসিয়েন্সি করতে পারি কিনা কর্পোরেট ট্যাক্সের মাধ্যমে, এইটা বোঝার জন্য আপনার বুঝতে হবে স্ট্রাকচারটা পুরোপুরি। এখন ফ্রি জোনে যদি কোনো হোল্ডিং কোম্পানি থাকে, ওই যে একটু আগে আমি একটা কথা বলেছি, ফ্রি জোনে যদি আপনি একটা কোম্পানি করেন, আপনার ব্রাঞ্চ কোম্পানি বা একটা হোল্ডিং কোম্পানি যদি মেইনল্যান্ডে থাকে, বা আপনার মেইনল্যান্ডে একটা কোম্পানি আছে, ফ্রি জোনের ভেতরে আপনার একটা হোল্ডিং কোম্পানি বা সাবসিডিয়ারি আছে, তাহলে কি হবে, এদের মধ্যে গভর্নমেন্ট কিন্তু একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড দিয়ে দিয়েছে যে আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন, আপনারা তারপরে কোয়ালিফাইং ইনকামের মধ্যে পড়বেন। এর বাইরে, অর্থাৎ ইনকামটাকে কোয়ালিফাইং হবে। এটা একটা বড় ধরনের সুবিধা, যে আপনি অনায়াসে ফ্রি জোনে বিজনেস করছেন, কিন্তু তারপর আপনার ইনকামটা কোয়ালিফাইং ইনকাম হচ্ছে। বাই দ্য ভাই, যারা কোয়ালিফাইং ইনকাম সম্পর্কে এখনো অবগত না, এটা হচ্ছে একটা ফ্রি জোন কোম্পানিগুলোর জন্য একটা সুযোগ বলে দেব, যে আপনার ইনকামটা যদি কোয়ালিফাইং ইনকাম হিসেবে বিবেচিত হয়, তাহলে আপনাকে 9% কর্পোরেট ট্যাক্স দিতে হবে না। আমাদের অন্যান্য অনেক ভিডিওতে আমরা বলেছি যে কোয়ালিফাইং ইনকাম বিবেচিত হওয়ার জন্য ফ্রি জোন কোম্পানিগুলোতে কি কি শর্ত থাকতে হবে, সেগুলো আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। এটা একটু বিস্তারিত আলোচনা। তো তাহলে আপনারা বুঝে যাবেন যে কোয়ালিফাইং ইনকাম ফ্রি জোনের কোম্পানি যদি হয়ে থাকেন, তাহলে কিভাবে বিবেচিত হওয়া যায়। তো উত্তরটা আমরা এটা যে হোল্ডিং স্ট্রাকচারের মাধ্যমে অবশ্যই আমরা সুবিধা পেতে পারি। আরেকটা যেটা হচ্ছে অ্যাসেট প্রোটেকশনের ক্ষেত্রে অবশ্যই আপনার আহ, আমরা এই ধরনের কিছু সুবিধাজনক অবস্থানে থাকি। বাট আবার কিছু অসুবিধাও আছে, যখন হোল্ডিং কোম্পানিগুলো আপনার ট্রান্সফার প্রাইসিংয়ের রুলস মেনে চলতে হয়, আর্মস লেন্থ যে আছে সেটাকে মেনে চলতে হয়। বিকজ যখন দুটো কোম্পানি আপনার, তখন আপনি কোনো ম্যানিপুলেশন যেন না হয়। অর্থাৎ আপনি যখন ট্রানজ্যাকশনগুলো করবেন, আপনি অন্য একটা এন্টিটির সাথে যেরকমভাবে রেট বা ইনভয়েস করতেন, আপনার কোম্পানিতে ঠিক সেরকমভাবেই করবেন। সুবিধাজনক অবস্থানের জন্য কমিয়ে, মানে আন্ডার ইনভয়েস বা ওভার ইনভয়েস করা যাবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। কেননা ভবিষ্যতে এই বিষয়গুলো যদি আইডেন্টিফাই হয়, তাহলে গভর্নমেন্টের কমপ্লায়েন্স ইস্যু হবে। আপনি অবশ্যই এটা সততার সাথে পরিচালনা করবেন। হোল্ডিং কোম্পানির কিছু স্ট্রাকচারাল সুবিধা আছে, সেগুলো আপনি এনজয় করতে পারেন। আবার হোল্ডিং কোম্পানি হলে ডকুমেন্টেশন এবং কমপ্লায়েন্সের দিক থেকে কিছু এক্সট্রা আপনাকে মেনটেন করতে হবে, সজাগ থাকতে হবে, সেগুলো আপনাকে ওই দিক থেকেও মেনটেন করতে হবে। ধন্যবাদ।